অর্থাৎ ইন্ট যদি আপনি কোথাও লিখেন তাহলে এর মধ্যে পূর্ণ সংখ্যা রাখতে পারবেন। আপনি যদি দশমিক সংখ্যা যুক্ত কোনো সংখ্যা স্টোর করেন, যেমন 7.8, 7.6 এরকম স্টোর করতে চাইতেন, তাহলে আপনি সঠিকভাবে পারতেন না। নেগেটিভটা আছে, নেগেটিভ লাইনটা আছে, এই নেগেটিভ লাইনের সঙ্গে আমি সরাসরি লো আবার জি হচ্ছে, আবার একই সাথে অফ হচ্ছে। তাহলে দেখেন আমরা এটা বিষয়টা কত সহজভাবে শিখে গেলাম। আজকে আমরা এনএস আরডিনো প্রোগ্রামিং সিরিজের 5 নম্বর লেকচারে অনেক মজার দুইটা টপিক শিখব। একটা হচ্ছে আরডিনো প্রোগ্রামিংয়ের নতুন টপিক, সেটা হচ্ছে ইন্টিজার। এটা সম্পর্কে ক্লিয়ারভাবে ধারণা নেব এবং প্র্যাকটিক্যালি এটার মাধ্যমে একটা প্রজেক্ট করব, সেটা হচ্ছে একসাথে একাধিক এলইডিকে আমরা কন্ট্রোল করব। এর আগের ভিডিওগুলোতে আমরা জেনেছিলাম একটা এলইডিকে কীভাবে অন অফ করতে হয়, অর্থাৎ প্রোগ্রামিংয়ের মাধ্যমে, টাইমের মাধ্যমে। তো মনে রাখবেন, আপনি যদি একটা এলইডিকে কন্ট্রোল করতে পারেন, পৃথিবীর যে কোনো লোডকে আপনি কন্ট্রোল করতে পারবেন, যেটা আমরা আগের ভিডিওতে জেনেছিলাম যে একটা রিলে মডেলকে কন্ট্রোল করেছিলাম। তো রিলে মডেলের সঙ্গে আমরা অন্যান্য যে কোনো ধরনের এসি ডিসি লোডকে কানেক্ট করে আমরা কন্ট্রোল করতে পারি। তো আজকের যে বিষয়টা হবে সেটা একটু নতুন আপনাদের কাছে। তো মনে রাখেন একটা বিষয়, সেটা হচ্ছে প্রোগ্রামিংয়ের মধ্যে যে কাজগুলো আমরা করব সেখানে বিভিন্ন ধরনের সংখ্যা ব্যবহার হতে পারে। সংখ্যাগুলো সংখ্যা হিসেবে মনে রাখা অনেক কষ্টকর এবং কমপ্লিকেটেড হয়ে যায়। তার জন্য আপনি যদি সংখ্যাকে কোনো একটা নাম দিয়ে প্রোগ্রামিংয়ে কাজে লাগাতে পারতেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হতো। এই কনসেপ্টটাই খুব সুন্দরভাবে সমাধান করার জন্য এই যে আমাদের ডাটা টাইপ। তো ডাটা টাইপ বিভিন্ন ধরনের হতে পারে, ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, তারপরে ডাবল হতে পারে, তারপরে আরও 4 হতে পারে, আরও অনেক ধরনের ডাটা টাইপ আছে। এটা সম্পর্কে আমি একটু পরে ব্যাখ্যা করছি। তো প্রথমে আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আপনার কাছে 2 সেট জামা আছে, সেই 2 সেট জামা আপনি হ্যাঙ্গারে রাখতে পারবেন। এখন আপনার কাছে 100 পিস জামা আছে, এই 100 পিস জামা তো আর আপনি হ্যাঙ্গারে রাখবেন না, আপনি ওয়ার্ড্রোপে রাখতে পারেন। আবার দেখা যাচ্ছে যে আপনার কাছে 5 কেজি পানি আছে, 5 লিটার, সেই পানিটা আপনি কোনো একটা হ্যাঙ্গারে রাখতে পারবেন না, বা কোনো একটা এমন একটা ঝুড়িতে রাখতে পারবেন না যে ঝুড়িতে ছিদ্র আছে। আবার আপনার কাছে ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনের ঝুড়িগুলো ফুটা ফুটা, তো সেখানে আপনি কোনো লিকুইড রাখতে পারবেন না। অর্থাৎ আমি জাস্ট আপনাকে এতটুকু বোঝাতে চাচ্ছি যে কোনো কিছু রাখার জন্য যে পাত্রটা থাকে, তো সব পাত্রতে সব কিছু রাখা যায় না। তো এইরকম প্রোগ্রামিংয়ের মধ্যে আপনি যখন বিভিন্ন সংখ্যা ব্যবহার করবেন, এই সংখ্যা বিভিন্ন ধরনের হতে পারে, বা সংখ্যা না হয়েও আপনি যে ক্যারেক্টারগুলো ব্যবহার করবেন সেগুলো, বা সাইনগুলো ব্যবহার করবেন, বা দেখা যাচ্ছে স্পেসগুলো ব্যবহার করবেন, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন পাত্রে রাখা সম্ভব। তো এই সমস্যাটা সমাধান করা হচ্ছে ডাটা টাইপ। আমি এখন আপনাকে উদাহরণ দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরেন আপনি লিখছেন 2 + 5 = 7। আপনি এটা জানেন, কিন্তু আমি আপনাকে বলে দিলাম x এর মধ্যে 2 রাখতে, অর্থাৎ x = 2, আবার y = 5। তার মানে x মানেই 2, y মানে 5। আমি এখানে বলে দিলাম x = 2, y মানে 5। আমি যদি এখন আপনাকে বলি যে x + y = কত যদি x = 2 হয়, y = 5 হয়, তাহলে আপনি নিশ্চয়ই এখানে লিখবেন 5 আর 2-কে যোগ করে 7 আপনি লিখতে পারেন। কিভাবে হলো? এই যে x এর মান আমি 2 প্লাস y এর মান কত? 5, তাহলে যোগ করে হলো কত? 7। এই যে আপনি খুব সুন্দরভাবে এটা করতে পারলেন। আমরা যারা অঙ্ক করেছি তারা আমরা এই ধরনের অঙ্ক করেছি অনেকেই, যারা বীজগণিতটা বোঝে আর কি। তো এখানে আমরা অনায়াসে অঙ্কের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছি। অনেক সময় আমরা এটাও করেছি যে দেখা যাচ্ছে a = 1.5, আবার b = 2.5। তাহলে আমি যদি লিখি a + b, তাহলে কত হবে? 1.5 যোগ 2.5, তাহলে কত হলো? আমার দেখা যাচ্ছে 1.5 আর 2.5 যোগ করলে দেখা যাচ্ছে যে আমার 4 হয়, 4। তাহলে এটা আমি অঙ্কের মাধ্যমে করতে পারছি। হ্যাঁ, এই যে খালি এটা না, আপনি আরও অনেক ধরনের কাজ করতে পারেন। যেমন আমি এখানে কি করেছিলাম দেখেন, x এর মান 2, y এর মান 5, তাহলে আমি এখানে লিখতে পারি x * y = কত, অর্থাৎ x এর সাথে y কে গুণ করলে কত হয়? x এর মান দেখেন 2, 5 এর মান মানে y এর মান 5, তাহলে আমার 5 × 2 = 10। আমি এখানে 10 লিখতে পারি।
তাহলে এইভাবে আমি করতে পারছি, আবার এখানে দশমিক সংখ্যা দিয়েও কাজ করতে পারছি, এটা আমরা অঙ্কে করেছিলাম। তবে প্রোগ্রামিং যখন আমরা করি তখন এই যে দশমিক সংখ্যা হোক পূর্ণ সংখ্যা হোক এগুলো লেখার একটা গঠন আছে, কনসেপ্টটা ঠিক একই। আপনি এতটুকু বিষয় যদি বুঝতে পেরে থাকেন তাহলে সামনের বিষয়গুলো বুঝতে আপনার আর কোনো কষ্ট হবে না, খুবই সহজ বিষয়। জাস্ট আমার কথা হচ্ছে একটাই, আপনি প্র্যাকটিস করেন এবং আমার বাংলা কথাটা বুঝতে পারলেই হবে। আমার প্রত্যেকটা লেকচারে যতটুকু জিনিস আছে আপনি সম্পূর্ণ দেখেন, অনেক ধরনের নতুন টপিক আপনি পাবেন। আপনি যতই জেনে আসেন না কেন, আপনি জাস্ট একবার ভিডিওটা দেখেন সম্পূর্ণ। আমি আজকে আপনাকে বলছি ইন্টিজার সম্পর্কে অনেক মানুষ জানে, প্রোগ্রামিংয়ের শুরুতে ইন্টিজার লাগে, অনেক জানে। আজকে আমি ইন্টিজারের এমন এমন বিষয়গুলো শেখাবো সেটা হয়তো বা আপনি এর আগে এইভাবে চিন্তা করেননি, আপনি জানতেন কিন্তু এইভাবে আপনি চিন্তা করেননি। আচ্ছা, তাহলে আমরা জাস্ট এটা বুঝলাম যে কোনো একটা সংখ্যার মধ্যে কোনো কিছু মানে কোনো একটা শব্দ বা লেটারের মধ্যে কোনো সংখ্যা আমি রাখতে পারছি। আমি এরকমও করতে পারতাম, ধরেন LED মধ্যে আমি 3 রাখলাম, আবার দেখা যাচ্ছে যে সেন্সর এর মধ্যে আমি 4 রাখলাম, তাহলে LED প্লাস সেন্সর সমান কত? তাহলে 3 আর 4 7। এই জিনিসটা যদি বুঝতে পেরে থাকেন, এখন চলেন প্রোগ্রামিংটা শুরু করি। আচ্ছা, এবার আমরা ইন্টিজারের সঙ্গে পরিচিত হই। ইন্টিজার INTEJER, ইন্টিজার। ইন্টিজার শব্দের অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা। এরকম আরও অনেক ধরনের হতে পারে, ফ্লোটিং মানে হচ্ছে দশমিকযুক্ত সংখ্যা। তো যাই হোক, আমরা আজকে ইন্টিজার যেহেতু শিখছি, ইন্টিজারই শিখতে থাকি। তাহলে দেখেন, আমি এমন ধরনের মানে আমি আগে পাত্র একটা ঠিক করতে হবে, যে পাত্রের মধ্যে আমি কোনো একটা সংখ্যা রাখবো, এটার উদ্দেশ্য আছে। এখন দেখেন, আমি দেখা যাচ্ছে যে LED একটা পাত্র নিলাম যার মধ্যে আমি 8 রাখছি। তো LEDর মধ্যে যে 8 রাখলাম, কিভাবে রাখতে পারবো? যখন আমি বলে দিব এটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ এখানে আমাকে বলে দিতে হবে INT যখন আমি লিখবো INT থাকা দিয়ে LED ইকুয়াল 8, অর্থাৎ LEDর মধ্যে 8 স্টোর তখনই হবে যখন আমি সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা ক্লোজ করব, অর্থাৎ LED যখনই আমি লিখব তখন 8-এর কাজ হবে। আমি যদি মনে করি এখানে 8-এর জায়গাতে এখন আমি এখানে 12 বসিয়ে দিব, তাহলে এখানে 12-র কাজ করবে, অর্থাৎ LEDকে যেখানে লিখব সেখানে 12 সংখ্যাটির কাজ হবে। সেটা ক্যালকুলেশন হোক বা যে কোনো ফাংশন হোক বা যেই জায়গায় হোক না কেন, LEDকে যখন আমি কল করব ঠিক এভাবে লিখব, তখন এটা 12-র কাজ করবে। খালি এরকম না, আমি যদি মনে করি INT দেখা যাচ্ছে A ইকুয়াল 4614, আমি এভাবে লিখলাম, তাহলে স্টেটমেন্ট ক্লোজ করে দিলাম সেমিকোলন দিয়ে, এর মধ্যে এই সংখ্যাটা স্টোর হয়ে গেল। অর্থাৎ ইন্টিজার এমন এক ধরনের ডাটা টাইপ যার মধ্যে 2 বাইট পরিমাণে আপনি কোনো সংখ্যা স্টোর করতে পারবেন। 2 বাইট অর্থ হচ্ছে 16 বিট। 16 বিট হচ্ছে 16টা বাইনারি সংখ্যা একত্রিত করে যত সংখ্যা পর্যন্ত লেখা যায় তত সংখ্যা পর্যন্ত আপনি স্টোর করতে পারবেন। এটা সম্পর্কে আমরা আস্তে আস্তে ধারণা নেব। আজকের টপিক বিট বা বাইট না, আজকে যেহেতু আমাদের সম্পূর্ণ ইন্টিজার নতুন টপিক, আমরা বিট বাইটকে সামনে জানার চেষ্টা করব। আজকে আমরা জাস্ট এতটুকুই জানি, এইভাবে আমার কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে কোনো একটা সংখ্যা স্টোর করতে হয়। আচ্ছা, এখন আমি সরাসরি প্রোগ্রামিংয়ে চলে যাব। এখন উদ্দেশ্য থাকা ছাড়া কোনো কিছু করা উচিত না। এখন আমার উদ্দেশ্য হচ্ছে একাধিক LED আমি কন্ট্রোল করব এবং একসাথে অন করব, একসাথে অফ করব পাশাপাশি, এবং এই LEDগুলোর নামকরণ করে আমি কাজগুলো করার চেষ্টা করব। আমার কাছে আমি ধরে নিচ্ছি 2টা LED আছে। একটা ধরে নিচ্ছি রেড, যেটা আমি 7 নম্বর পিনের সাথে কানেক্ট করলাম, অ্যানোড পিন। ক্যাথোড পিনে আমি একটা রেজিস্টর লাগাবো, এই যে এইভাবে, এটা 1K একটা রেজিস্টর লাগালাম। এখন এটা হচ্ছে আমার যেহেতু এলইডির সিম্বল হবে ঠিক এরকম, এটা হচ্ছে আমার অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড এলইডির। এখন আমার কাছে আরও একটা এলইডি আছে, সেটা হচ্ছে গ্রিন, এটা আমি 8 নম্বর পিনের সাথে কানেক্ট করব। এটা অ্যানোড পিন, এটা ক্যাথোড পিন। আচ্ছা, এটার সাথে আমি এখন একটা রেজিস্টর কানেক্ট করব 1K, যেন এলইডিটা কেটে না যায়। 1K। এখন দুইটাই আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেবো। আপনি এখানেও কানেক্ট করতে পারেন, এখানেও কানেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি সরাসরি গ্রাউন্ডটা এইখান থেকে নিচ্ছি।
এখন দেখেন, হ্যাঁ, এখন আমি চলেন সরাসরি প্রোগ্রামিংয়ে চলে যাই। এখন আমাদের প্রোগ্রামিংয়ের কিন্তু একটা স্ট্রাকচার থাকে, আমাদের প্রোগ্রামিংয়ের একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে ভায়ার্ড সেটআপ এবং ভায়ার্ড লুপ। তার আগে আমি যেহেতু ইন্টিজার ব্যবহার করছি, আমি এখন চাচ্ছি যে এই যে লাল রাইট, এটা একটা নামকরণ করতে। তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি যে INT, ইন্ট, মানে INT ইন্টিজার, এটা হচ্ছে ছোটো হাতের লিখলাম। তারপরে আমি লিখবো এটা হচ্ছে কী কালার এলইডি, রেড এলইডি। হ্যাঁ, তাহলে আমি লিখতে পারি, দেখা যাচ্ছে রেড, এলটা বড় হাতের দিলাম, আমার ইচ্ছা, আমি যেভাবে ইচ্ছা লিখতে পারি। এলইডি ইকুয়াল দিলাম, যার মধ্যে আমি 7 সংখ্যাটা স্টোর করলাম। অর্থাৎ এই রেড এলইডি এইভাবেই যখন আমি কল করব তখনই এই 7-এর কাজটা করবে। আমি যদি এখানে রেড এলইডি এরকম আছে, আমি যদি প্রোগ্রামিংয়ের মধ্যে RED রেড LED এভাবে লিখি, তাহলে এটা আর কাজ করবে না, কারণ এখানে প্রথমে ছোট হাতের আছে, এখানে প্রথমে বড় হাতের। অর্থাৎ এখানে ঠিক যেইভাবে আমি নামকরণ করব, ঠিক সেইভাবে কল করলেই আমি ওই নামে কল করলে আমি ওই নামটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, আমার একটা নামকরণ করা হয়ে গেছে, এটা আর আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। আরও আমি কীভাবে লিখতে হয় এটা সম্পর্কে আমি আলোচনা করব। এখানে আবার লিখছি ইন্ট লিখলাম, অর্থাৎ এটা এমন এক ধরনের ডাটা টাইপ যার মধ্যে পূর্ণ সংখ্যা থাকবে। যেহেতু 7 একটা পূর্ণ সংখ্যা, তাহলে আমি 7টা স্টোর করতে পারবো। আচ্ছা, এখন আমি লিখব গ্রিন, ছোট হাতেরই লিখি GREEN, গ্রিন, এলটা বড় হাতের দিলাম, যে সব ছোট হাতের, গ্রিন এলইডি দিয়ে আমি এখানে 8 লিখে দিলাম, সমান দিয়ে আমি 8 দিয়ে সেমিকলন দিয়ে ক্লোজ করে দিলাম। এখন আমি সরাসরি আগের মতো স্ট্রাকচারটা লিখে নিব। VOID ভায়ার্ড সেটআপ, অর্থাৎ ছোট হাতের, প্যারেনথেসিস দিলাম। এখানে হবে আমাদের পিন মোড, আমরা এগুলো আগেই জেনেছি। হ্যাঁ, তাহলে আমি এটা পিন মোড, দেখেন রেড এলইডি লিখবো, এখানে আগে 7 লিখতাম, 7 না লিখে এখানে লিখবো RED রেড LED কমা দিয়ে আমি লিখবো এটা হচ্ছে আউটপুট, আউটপুট হয়ে গেল। এখন আমি সেমভাবে পিন মোড, এখন আমি লিখবো গ্রিন, GREEN, গ্রিন LED, এটাও হবে আউটপুট। যেহেতু আমার 2টা পিন থেকে সিগন্যালটা বের হবে আউটপুট, আমি ভায়ার্ড সেটআপের স্টেটমেন্টটা ক্লোজ করে দিলাম। অর্থাৎ আমার রেড এলইডিকে আউটপুট করেছে মানেই আমার 7 নম্বর পিনকে আউটপুট করেছে, গ্রিন এলইডিকে আউটপুট করেছে মানে 8 নম্বর পিনকে আউটপুট করেছে। এখন দেখেন VOID ভায়ার্ড LOOP লুপ, এখানেও ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম। এখন আমি এখানে লিখব ডিজিটাল রাইট, ডিজিটাল WRIT রাইট, ডিজিটাল রাইট কোনটা, এই যে রেড এলইডি, রেড এডি, এটা লিখবো হচ্ছে হাই, HIGH, হাই, অর্থাৎ এটাকে হাই হতে বললাম, তাহলে রেড এলইডিটা এখন হাই হবে। এখন আবার লিখবো সেমভাবে ডিজিটাল রাইট, এবার লিখবো গ্রিন এলইডি, হাই। মাঝে কিন্তু আমি কোনো সময় দিইনি। এখন দেখেন প্রথমে এটা হাই হবে রেড এলইডি, তারপরে গ্রিন এলইডি হাই হবে, অর্থাৎ এটা থেকে এটা হাই হতে কত সময় লাগবে, এটার একটা সহজভাবে যদি আপনাকে বলি, এখানে যদি কোনো ডিলে না দেন কোনো সময় লাগবে না। কেমন, আপনি জানেন, আমরা জানি 1 সেকেন্ড সমান 1000 মিলি সেকেন্ড। আবার আমি যদি বলি 1 মিলি সেকেন্ড সমান 1000 মাইক্রো সেকেন্ড।
তার মানে কি 1 সেকেন্ড সমান সমান আমি লিখতে পারি 1,00,000 মাইক্রোসেকেন্ড। এই যে আমার একটা স্টেটমেন্ট থেকে আরেকটা স্টেটমেন্টে কাজ করতে সময় লাগে মাত্র 3.5 মাইক্রোসেকেন্ড, অর্থাৎ 3.5 মাইক্রোসেকেন্ড। আচ্ছা, এটা আমি মাইক্রোসেকেন্ডে লিখে দিই এইভাবে, মাইক্রোসেকেন্ড। অর্থাৎ 1,00,000 একটা সংখ্যা, যার মধ্যে থেকে মানে 1,00,000 সংখ্যাতে হয় 1 সেকেন্ড, তার মধ্যে মাত্র 3 মাইক্রোসেকেন্ড সময় লাগে। তাহলে কত কম, আপনার চোখের পলকের থেকেও অনেক 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 সময় কম। তাহলে এত কম সময়ের মধ্যে হাই হয়ে যায়, অর্থাৎ আপনি বুঝতেই পারবেন না দুইটা এলইডি একসাথে হাই হয়ে গেল, দুইটাই একসাথে হাই হয়ে যাবে। আচ্ছা, এখন আমি লিখব ডিলে। হ্যাঁ, ডিলে এখানে আমি 1000 দিলাম, তার মানে আমার দুইটা এলইডি একসাথে হাই হওয়ার পর 1 সেকেন্ড থামবে, যেহেতু ডিলের মধ্যে মিলি সেকেন্ডে কাজ করে। আবার লিখব ডিজিটাল রাইট রেড এলইডি, রেড এলইডি লো, লো হবে বড় হাতের, যেগুলো আমরা খুব আগেই জেনেছিলাম খুব ভালোভাবে। আবার ঠিক একইভাবে ডিজিটাল, আমি যদি কোনো বানান ভুল করে থাকি, আমরা যখন প্রোগ্রামিং করব তখন বানানটা দেখাবে আর কি ভুল হলে। এখন আমি লিখব গ্রিন এলইডি, গ্রিন এলইডি লো। এবার কতক্ষণ সময় থাকবে, ডিলে 1 সেকেন্ড আমি দিলাম। ভায়োড লুপের স্টেটমেন্টটা আমি ক্লোজ করে দিলাম, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, আচ্ছা, আমার সম্পূর্ণ শেষ। আচ্ছা, আমার প্রোগ্রামিংটা করাও শেষ, আমরা ইন্টিজারটা লেখাও শিখলাম। এখন আমরা একটু রিভিশন দিব। হ্যাঁ, আর একটু কিছু টেকনিক জানবো, অর্থাৎ কিভাবে লেখা সম্ভব, এই জায়গাটা ব্যবহার করে আমরা কিছু বিষয় শিখি। দেখেন, ইন্ট হচ্ছে পূর্ণ সংখ্যা রাখে, অর্থাৎ ইন্ট যদি আপনি কোথাও লিখেন তাহলে এর মধ্যে পূর্ণ সংখ্যা রাখতে পারবেন। আপনি যদি দশমিক সংখ্যা যুক্ত কোনো সংখ্যা স্টোর করেন, যেমন 7.8, 7.6 এরকম স্টোর করতে চাইতেন, তাহলে আপনি সঠিকভাবে পারতেন না। ইন্ট a = 5, অর্থাৎ ঠিক এইভাবে লেখা হয়। এখন আমি এভাবে লিখতে পারি, যেমন int a = 5, এভাবে লিখলেও কোনো সমস্যা নাই। আবার ইন্ট ফাঁকা দিলাম, এ দিলাম, ফাঁকা দিলাম, সমান সমান ফাঁকা দিলাম, 5 লিখলাম, ফাঁকা দিলাম, এটাতেও কোনো ভুল নাই। আবার একই জিনিস আমি যদি মনে করি int এ সমান সমানটা দিলাম, পরে দিয়ে দিলাম 5, তারপর দিলাম সেমিকলন, এটাতেও কোনো সমস্যা নাই, অর্থাৎ এটা পুরাটাই একটা। হ্যাঁ, এইভাবেও লেখা যায়। আবার আমি যদি মনে করতাম লিখবো এইভাবে int a = 5 সেমিকলন, একটাই, কিন্তু এভাবে লিখলে আমার বুঝতে কষ্ট হবে, তাহলে তো এভাবে লেখার দরকার নাই। আপনি যদি মনে করতেন ঠিক এভাবে না, এটা এখানে লিখবেন, সেটাও সম্ভব। আপনি এই যে কমান্ডগুলো দিচ্ছেন, প্রথমে ইন্ট দিতে হবে, তারপরে যেটা থাকবে ফাঁকা হওয়ার পরে এ যদি দেন, তারপরে ইকুয়াল দেন, তারপরে যদি ভ্যালুটা দেন, তাহলে ওর মধ্যে সংখ্যাটা স্টোর হয়ে গেল, অর্থাৎ এটা হচ্ছে ভেরিয়েবল নাম, আর সেমিকলনের আগে হচ্ছে সংখ্যা থাকবে। তাহলে আমরা লেখার অনেকগুলো গঠনই শিখলাম। এখন আমরা এই যেই লেখাটা লিখলাম এটা একই গঠনের, এবার আমরা আলাদা কিছু গঠন জানার চেষ্টা করব। যেমন আমি এটা হচ্ছে ঠিক, এটা হচ্ছে ভুল। কেমন ভুল? যেমন int এর মধ্যে 3 রেখে আমি সেমিকোলন দিয়েছি, তার মানে ঠিক, কিন্তু int লিখলাম, তারপরে এ লিখলাম, ইকুয়াল দিলাম, 3 দিলাম, সেমিকোলন দিলাম না, তাহলে আমার প্রোগ্রামিং এটা ভুল দেখাবে। আবার int myLED = 4 লিখলাম, দেখেন এখানে এল বড় হাতের এখানে দেওয়া হয়েছে, আর এখানে দেখেন কি লেখা আছে myLED, অর্থাৎ মাই দিয়ে আবার স্পেস দেওয়া হয়েছে, আবার এল তো আবার ছোট হাতের দেওয়া হয়েছে, তার মানে এটা হচ্ছে আমার হবে না, কিন্তু এটা আমার হবে, কারণ এখানে স্পেস দেওয়া যাবে না। আপনি যদি এখানে স্পেস না দিতেন, ঠিক এরকম রাখতেন, তাহলে আপনার এটা আবার সঠিক হতো। আবার দেখেন int LED 1, অর্থাৎ
LED 1, LED 2, LED 3 এরকম করে আপনি নামকরণ করতে পারেন। এটা হচ্ছে ভ্যালু, তার মধ্যে স্টোর হয়ে গেল, এটা হচ্ছে সঠিক। কিন্তু এইভাবে আবার লেখা যাবে না, অর্থাৎ কোনো একটা ভ্যারিয়েবলের নামের আগে, ভ্যারিয়েবল মানে কি, যে নামটা আমরা সেট করছি সে নামের আগে কোনো একটা সংখ্যা আপনি বসাতে পারবেন না। যদি বসান তাহলে এটা ভুল দেখাবে। আবার ইন্ট LED আন্ডারস্কোর, এটা ড্যাশ না কিন্তু, আন্ডারস্কোর পিন ইকুয়াল 6 দিয়ে সেমিকোলন দিলেন, অর্থাৎ দুইটা শব্দকে আপনি আন্ডারস্কোর দিয়ে সেভ করলেন। যেমন হচ্ছে দেখেন a_b, আমি যদি ইন্ট লিখি int, ইন্ট a_b = 7, এটা হবে। কিন্তু আমি যদি লিখি int a-b = 7, তাহলে এটা হবে না, কিন্তু এটা হবে। অর্থাৎ এটা আন্ডারস্কোর আর এটা হচ্ছে ড্যাশ, আন্ডারস্কোর নিচে থাকে, ড্যাশ থাকে মাঝামাঝি। তারপরে আবার এখানে দেখেন, খেয়াল করে দেখেন যে এটা তো হলো, কিন্তু এদের ড্যাশে হলো না। অর্থাৎ এই জিনিসটা একটু মনে করে নেবেন, আপনিও তারপরে নিজে নিজে প্রোগ্রামিং লিখে প্র্যাকটিস করে করে দেখবেন, তারপরে দেখবেন আপনার এটা বিষয়টা মনে থেকে যাবে। এখানে বলে দেওয়া হয়েছে নামের মাঝে স্পেস হবে না, অর্থাৎ নামের মাঝে আপনি স্পেস দিতে পারবেন না কোনো একটা নামের মাঝখানে। যেমন এটা নাম, এই নামের মাঝখানে স্পেস দিলে আর হবে না। কোনো একটা নাম যেটা আপনি সেট করবেন তার মাঝখানে কোনো স্পেস দেওয়া সম্ভব না, যদি দেন তাহলে আপনার ডাটা স্টোর করতে পারবে না। এখন সংখ্যা দিয়ে শুরু হবে না। তারপরে স্পেশাল চিহ্ন যেমন @, ড্যাশ, %, এগুলো আপনি কোনো নামের মধ্যে ব্যবহার করতে পারবেন না। যেমন আমি যদি চাই ইন্ট দেখা যাচ্ছে LED = 5, এটা হবে। আমি যদি এর সাথে কোন একটা সাংকেতিক চিহ্ন দিয়ে দিলাম, হ্যাশ, @ এই ধরনের চিহ্নগুলো যদি আমি দিয়ে দিই, মানে স্পেশাল চিহ্ন, তাহলে আপনার এটা আর হবে না, তখন এটা ভুল হয়ে যাবে। আচ্ছা, মান দেওয়ার জন্য ইকুয়াল ব্যবহার করতে হবে, অর্থাৎ যে মানটা আপনি সেট করবেন তার জন্য আপনাকে ইকুয়াল ব্যবহার করতে হবে। একই লাইনে অনেক ভ্যারিয়েবল আপনি লিখতে পারবেন। কেমনভাবে দেখেন, আমরা এখানে দুইটা লাইন ব্যবহার করেছি। আমরা অনেকে এভাবে লিখি int a = 5, আবার int b = 6, int দেখা যাচ্ছে m = 7, এরকম নামে আমি 3টা লাইন ব্যবহার করলাম। আমি এক লাইনে লিখতে পারতাম ঠিক এইভাবেও, শর্টকাটে int লিখলাম, লেখার পর a = 5 দিয়ে কমা দিব, এবার কিন্তু সেমিকোলন না। তারপরে b = 6, আর এখানে উল্লেখ করতে হবে না, কারণ সবগুলো একসাথে আমার উল্লেখ করা হয়ে যাচ্ছে ইন্টিজার। তারপরে m = 7 দিয়ে আমি লাস্টটাতে সেমিকোলন দিয়ে দিলাম, আমার দেখেন একই লাইনে হয়ে গেল। এইভাবে হয়তোবা অনেকে লিখে না, আবার আমি দেখলাম যে লাইন বাই লাইনও লেখা সম্ভব, এইভাবেও অনেকে জানে না। অর্থাৎ এই বিষয়গুলোকে একটু ব্যতিক্রমভাবে ব্যাখ্যা করার জন্যই হয়তোবা আমার সিরিজটা শুরু করা, যেন আপনি একেবারে খুব ভালোভাবে বাংলা ভাষায় একটা প্রোগ্রামিং সিরিজ শেষ করতে পারেন এবং বলতে পারেন যে হ্যাঁ, আপনিও রোবোটিক্সের স্টুডেন্ট, আপনিও রোবোটিক্স পারেন। তো চলেন আমরা চলে যাই এবার স্ক্রিনে, দেখে আসি প্র্যাকটিক্যালে, তারপরে আবার একটু কথা বলে আমি আজকের সিরিজটি সমাপ্ত করব। প্রোগ্রামিংটা করার আগে চলুন প্রথমে আমরা সার্কিটের কানেকশানটা দেখে আসি এবং প্র্যাকটিক্যালে সার্কিটের কানেকশানটা করে আসি। চলুন, এখন আমরা ডায়াগ্রাম দেখে কানেকশানটা করে ফেলবো। তবে এখন থেকে আমরা চেষ্টা করব ব্রেডবোর্ডটা ব্যবহার করার। তো ব্রেডবোর্ডের মাধ্যমে আমরা অনেক জটিল জটিল কানেকশান খুব সহজভাবে দিতে পারি। তো NS বেসিক ইলেকট্রনিক সিরিজে ব্রেডবোর্ড সম্পর্কে ডিটেলসে ধারণা দেওয়া আছে এবং প্র্যাকটিক্যালে দেখানো আছে ব্রেডবোর্ডটা কোন দিকে কি কাজ করানো হয়, অর্থাৎ কানেকশান লেআউটটা কেমন। তো আমি এখন ধরে নিচ্ছি আপনারা ব্রেডবোর্ড সম্পর্কে ডিটেলসে জানেন। এখন আমরা সার্কিট ডায়াগ্রাম দেখে কানেকশানটা করে ফেলবো। তো এখন দেখেন আমার কাছে যে এলইডিটা আছে ডায়াগ্রাম অনুসারে, অর্থাৎ দুইটা এলইডি আছে, একটা লাল এলইডি, একটা হচ্ছে গ্রিন এলইডি। তো আমি প্রথমে লাল এলইডিটা নিচ্ছি, ডানেরটা অ্যানোড মানে বড়টা, ছোটোটা ক্যাথোড, অর্থাৎ আমি এইভাবে ব্রেডবোর্ডের সঙ্গে লাগিয়ে দিচ্ছি। অর্থাৎ ডানেরটা আমার অ্যানোড, বামেরটা ক্যাথোড। ঠিক একইভাবে সবুজটা আমি কানেকশান করছি, ডানেরটা অ্যানোড, বামেরটা ক্যাথোড, অর্থাৎ পজিটিভ হচ্ছে অ্যানোড, হ্যাঁ, অর্থাৎ এখানে পজিটিভ দিতে হবে, আর এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ। যেহেতু আমি আর্ডিনোর মাধ্যমে কন্ট্রোল করব, তাহলে আমার অবশ্যই প্রত্যেকটা মানে এলইডিতে রেজিস্টর লাগবে। তাই আমি ক্যাথোডের সঙ্গে একটা 1K করে রেজিস্টর দিয়ে আমি এই নেগেটিভে লাগিয়ে দিচ্ছি, এই বোর্ডের এই নেগেটিভে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন অপর দিকে এই যে গ্রিন এলইডিটা, এরও নেগেটিভ প্রান্তটা আমরা সরাসরি ব্রেডবোর্ডের এই নেগেটিভে লাগিয়ে দিচ্ছি। এখন আমি যেহেতু ডায়াগ্রাম অনুসারে কানেকশানটা করব, আমি এই যে আমার কাছে যে এই
নেগেটিভটা আছে, নেগেটিভ লাইনটা আছে, এই নেগেটিভ লাইনের সঙ্গে আমি সরাসরি আরডিনোর এই গ্রাউন্ডের সাথে লাগিয়ে দিব ডায়াগ্রাম অনুসারে। অর্থাৎ আমি ডায়াগ্রাম অনুসারে আমি দেখতে পাচ্ছি আরডিনোর দ্বিতীয় গ্রাউন্ডে লাগিয়েছি, আমি ডায়াগ্রাম অনুসারে দ্বিতীয় গ্রাউন্ডে লাগাইলাম। তবে আপনারা যে কোনো গ্রাউন্ডে লাগালেই হবে, অর্থাৎ সব গ্রাউন্ড একে অপরের সাথে কানেক্টেড থাকে। এখন জাস্ট ডায়াগ্রাম অনুসারে আমি দেখতে পাচ্ছি যে লাল এলইডিটার যে অ্যানোড পিনটা আছে, অর্থাৎ এটা, এই যে লাল এলইডির যে অ্যানোড পিনটা আছে, এটা আমার সরাসরি আরডিনো বোর্ডের 7 নম্বর পিনের সাথে কানেকশান করতে হবে। যে 7 নম্বরের সাথে আমি কানেকশান করে ফেললাম। এখন সবুজ যে এলইডিটা আছে, একটু খেয়াল করে দেখেন, সবুজ যে এলইডিটা আছে এটার যে অ্যানোড আছে, এটা আমি সরাসরি আরডিনোর 8 নম্বর পিনের সাথে কানেক্ট করে দিলাম। আপনারা ডায়াগ্রাম দেখে কানেকশান করে ফেলবেন, তাহলেই হবে, এখানে ভুল হওয়ার কিছু নাই। জাস্ট ডায়াগ্রামে যেভাবে কানেকশান আছে ঠিক সেভাবেই কানেকশান করবেন। যারা বেসিক সম্পর্কে এখনও জানেন না তারা আমাদের এনএস বেসিক ইলেকট্রনিক্স সিরিজটা দেখে আসবেন, সেখানে আমরা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ইলেকট্রনিক্সকে ব্যাখ্যা করেছি। এখন আমি এই যে আরডিনোর সঙ্গে আমি আমার ল্যাপটপকে কানেক্ট করে দিব ইউএসবির মাধ্যমে। আমি কানেকশন করে দিলাম। এখন আমি যে আরডিনো আইডি ওপেন করব। প্রথমে যা আছে সব মুছে দিলাম। হ্যাঁ, এখন আমি কোডিংটা শুরু করি। আমি হোয়াইট বোর্ডে যে বিষয়টা ব্যাখ্যা করলাম সেটা আমি জাস্ট লিখব। ইন্ট রেড এলইডি, এটা হচ্ছে আমাদের 7 নম্বর পিনের সাথে কানেক্টেড আছে, তাই ইকুয়াল 7 দিয়ে দিলাম। হ্যাঁ, রেড এলইডি ইকুয়াল, তারপর আবার সেম ইন্ট, এবার দেবো গ্রিন এলইডি ইকুয়াল 8। অর্থাৎ আমার ইন্টিজার সেট করা শেষ। এখন আমি আগের মতোই ভার্ড সেটআপ, এখানে লিখবো হচ্ছে পিন মোড রেড এলইডি, এটা আউটপুট, তারপর আবার পিন মোড, এবার হচ্ছে গ্রিন এলইডি আউটপুট। আমার ভার্ড সেটআপের কাজ এখন আমরা ব্যবহার করতে হচ্ছে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করার জন্য। এবার আমরা পিন মোডে যে কাজটা, মানে এখন আমরা লুপে কাজ করব। ভার্ড লুপে আমরা যে কাজটা করতে চাই, কতক্ষণ ধরে জ্বালাবো, আমরা যেহেতু একসাথে মাল্টিপল এলইডি কন্ট্রোল করছি সেজন্য আমরা এখানে একই সাথে কমান্ড দেব, ডিজিটাল রাইট, ওই যে নাম ধরে কল করব, রেড এলইডি হাই, তারপর আবার ডিজিটাল রাইট গ্রিন এলইডি হাই। এখন আমরা এখানে ডিলে দেব, তারপর আবার ডিজিটাল রাইট রেড এলইডি লো, আবার ডিজিটাল রাইট গ্রিন এলইডি লো। আচ্ছা, এখন আমরা এটা ডিলে দিব, ডিলে 1000। এখন আমি এটা কম্পাইল করে দেখতে পারি ঠিক আছে কিনা। এখানে বলছে নো বোর্ড সিলেক্টেড, এটা আমরা প্রথমে টুলসে যাব, যে বোর্ডে যাওয়ার পর এই আরডিনো এভিআর বোর্ডে যায় আরডিনো ইউএনও ব্যবহার করব, যেহেতু আমরা আরডিনো উনো ব্যবহার করছি। এখন পোর্টে যাব, যে 3 নম্বর পোর্টে সিলেক্ট করে দিলাম, এবারে কম্পাইল করলাম। এই যে কম্পাইল ডান, কোনো প্রকার ভুল নাই। এই কোডটা আমি এখন সরাসরি আপলোড করে দেব। দেখেন একই সাথে চালু হচ্ছে, আবার একই সাথে অফ হচ্ছে। তাহলে দেখেন আমরা এটা বিষয়টা কত সহজভাবে শিখে গেলাম। তো এখন আমরা এই জিনিসটাই দেখেন, ইন্টিজার লেখার নিয়মটা দেখেন। আমি যদি এই যে নামের মাঝখানে ফাঁকা দিতাম, তাহলে আমি যদি এভাবে কম্পাইল করতাম এটা ভুল দেখাতো। হ্যাঁ, তাহলে আমি একটু দেখাই, এভাবে না দেখে আমি আগের মতো রাখলাম, আবার কম্পাইল করলাম, এখন ঠিক দেখাচ্ছে। এখন দেখেন, খেয়াল করে দেখেন, এই যে এটা ইন্টের পরে আমি ইন্টার করলাম,
আবার এটার পরে ইন্টার করলাম, আবার এটার পরে ইন্টার করলাম, সবগুলো নিচে নিচে নামিয়ে দিলাম। এখন দেখেন দেখতে কেমন লাগছে, কিন্তু কম্পাইল যদি করি দেখেন কোথাও ভুল ধরবে না, অর্থাৎ এভাবেও লেখা যায়। তো আমি আপাতত জাস্ট এই ভার্ড লুপের মধ্যকার জিনিস এবং ভার্ড সেটআপের মধ্যকার জিনিস আমি মুছে দিলাম, জাস্ট ভার্ড সেটআপ আর ভার্ড লুপ কল করা থাকলো। এখন আমি আপনাকে কিছু ইন্টিজার লেখা শেখাই। আচ্ছা, ইন্ট এ ইকুয়াল 4, আমি একটা ইন্টিজার সেট করলাম। হ্যাঁ, আমি যখন কম্পাইল করলাম দেখেন এটা ঠিক দেখাবে, কোনো প্রকার ভুল নাই। আমি যদি মনে করি এখানেও স্পেস দিব, আবার এখানেও স্পেস দিব, আবার এখানেও স্পেস দিব, এখন যদি আবার কম্পাইল করি কোনো প্রকার ভুল দেখাবে না। কিন্তু এখন যদি আমি মনে করি যে না এখানে একটা সেমিকলন দিব না, তাহলে আমি যদি কম্পাইল করি এখানে ভুল দেখাবে। এই যে বলে দিচ্ছে কম্পাইল এরর এক্সপেক্টেড, মানে কমা অথবা সেমিকলন বিফোর ভয়েড, অর্থাৎ এই যে ভয়েডের আগে এক্সপেক্ট করছে যে এখানে একটা সেমিকলন বা কমা থাকতে পারে, তাহলে এখানে সেমিকলন দিলে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, এভাবে আমি আপনাকে ব্যাখ্যা করলাম। আবার আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখেন, আমি এভাবে না লিখে আমি যদি মনে করি LED স্পেস দিলাম LIGHT লাইট দিয়ে ইকুয়াল দিয়ে 6 দিলাম, সেমিকলন দিলাম, তাহলে এখন কম্পাইল করলে অবশ্যই ভুল দেখাবে, কারণ আমরা জানি সবসময় ভ্যারিয়েবল একটাই নাম থাকবে যেখানে কোনো স্পেস থাকবে না। স্পেসটা যখন আমি কেটে দিব তখন যদি আমি কম্পাইল করি দেখেন ঠিক দেখাবে, কোনো প্রকার ভুল নাই। এই কম্পাইল করার উদ্দেশ্য হচ্ছে আমরা দেখতে পারি যে এটা ভুল আছে না ঠিক আছে। আবার যদি মনে করি দুইটা ওয়ার্ডকে আমি যুক্ত করব ওই আন্ডারস্কোর দিয়ে, যে আন্ডারস্কোর দিলাম দিয়ে কম্পাইল করলাম, দেখেন এটা কোনো প্রকার সমস্যা দেখাবে না। কিন্তু আন্ডারস্কোরের জায়গাতে যদি আমি একটা ড্যাশ ব্যবহার করি বা স্পেশাল কি ব্যবহার করি তাহলে দেখেন এটা ভুল দেখাবে, এই যে এখানে ভুল দেখাচ্ছে, তাহলে এইভাবে লেখা যাবে না। আবার দেখেন আমি অনেক সময় লিখি যে LED 1, হ্যাঁ এই যে LED 1 এভাবে যদি লিখি তাহলে আমি 1 নাম্বার LED 6, মানে 1 নাম্বার LEDর মানটা হচ্ছে 6, এটা সেট করে নিল। আমি যদি কম্পাইল করি এটা ঠিক দেখাবে। কিন্তু এই ভ্যারিয়েবলের নামের আগে অর্থাৎ পরে না, আগে যদি কোনো সংখ্যা দিই তাহলে আমি যদি কম্পাইল করি তাহলেও ভুল দেখাবে, অর্থাৎ এভাবেও লেখা যাবে না। আবার অনেকভাবে ইন্টিজারকে সেট করা যায়। ধরেন আপনি এক লাইনে লিখতে চাচ্ছেন, যেমন আপনি এভাবে লিখতে চাচ্ছেন, আপনি অনেক সময় লিখেন যেমন A ইকুয়াল 5 সেমিকলন দিলাম, আবার int B ইকুয়াল 7 সেমিকলন দিলাম, আবার int C ইকুয়াল দেখা যাচ্ছে 9 সেমিকলন দিলাম। আপনি এভাবে লিখতে পারতেন, মানে এভাবে তো আপনি জানেন, কিন্তু এভাবে না লিখে আপনি একই লাইনে লিখতে পারবেন। কিভাবে দেখেন, এই যে বির মানটা জাস্ট এখানে ইন্টিজার আমি কেটে দিলাম, এখানেও ইন্টিজার কেটে দিলাম, অর্থাৎ একই সাথে জাস্ট যেহেতু একসাথে অনেকগুলো ইন্টিজার আপনি জাস্ট এগুলার সেমিকলনগুলোকে আউট করে কমা হিসাবে দিবেন, লাস্টটাতে শুধু সেমিকলন হবে যেরকম। অর্থাৎ সির পরে যেটা এটাই তো লাস্ট ইন্টিজার, অর্থাৎ এগুলো তো সব ইন্টিজার, এই জন্য আপনি একই সাথে লিখে দিলেন, কমা দিয়ে একবার ইন্টিজার উল্লেখ করা হলো আর লাস্টে শুধু সেমিকলন থাকলো। এখন আমি যদি কম্পাইল করি কোনো প্রকার ভুল দেখাবে না। অর্থাৎ এইভাবে আপনি প্র্যাকটিস করবেন কিভাবে লেখা যায় কিভাবে লেখা যায় না। অনেক সময় আপনি যদি মনে করেন এখানে হ্যাশ ব্যবহার করবেন, যে এটা স্পেশাল হ্যাশ, কম্পাইল করেন দেখেন ভুল দেখাবে। এরকম স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না কোনো ভ্যারিয়েবলকে মানে নাম সেট করার সময়। আপনারা অনেকে মনে করতে পারেন যে ইন্টিজার নিয়ে এত বড় ভিডিওর কি দরকার ছিল। আমি মনে করি প্রয়োজন ছিল, কারণ আমরা চেষ্টা করি প্রত্যেকটা টপিক ডিটেলসে ব্যাখ্যা করার, যেন আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনি এই বিষয়টা সম্পর্কে জানেন। প্রোগ্রামিংয়ের প্রত্যেকটা কমা, প্রত্যেকটা সেমিকলন, প্রত্যেকটা জিনিস যেন আপনি ব্যাখ্যা করতে পারেন যে এই জিনিসটা এই কাজে ব্যবহার করা হচ্ছে। তো আমার সিকোয়েন্সটা ঠিক এইভাবে, চেষ্টা করবেন প্র্যাকটিক্যালে করার, আর নিজের প্রতি অবশ্যই ইনভেস্ট করবেন। ছোটোখাটো একটা ল্যাপটপ নিয়ে নেবেন অথবা ডেস্কটপে কাজগুলো করতে পারেন। এগুলা প্রোগ্রামিং শেখার জন্য খুব ভালো ল্যাপটপ প্রয়োজন নাই, যে কোনো একটা ল্যাপটপ বা যে কোনো একটা ডেস্কটপ হলেই হবে। আর অবশ্যই আপনাকে পার্টসপাতি নিয়ে কাজগুলো করতে হবে। অনেকে মনে করেন সিমুলেশন দিয়ে করবেন, তারপরে সফটওয়্যার দিয়ে করবেন, এগুলো দিয়ে করলে আপনি প্রপার নলেজ পাবেন না। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে হার্ডওয়্যার নলেজটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যখন কানেকশন করবেন, তার দিয়ে ওয়ারিং করবেন, সিগন্যালটা দেখবেন কিভাবে আসছে, কিভাবে করলে কি হয়, এই বিষয়গুলো যখন আপনি সরাসরি হাতে নিয়ে দেখবেন আপনার কাছে বিষয়গুলো অনেক সহজ লাগবে। সেই জন্য আমরা সুযোগ করে দিচ্ছি আপনাকে যে আমাদের
S81 একটা আলট্রা কিট প্যাকেজ আছে। এখানে এই সিরিজে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শেখার জন্য যা যা প্রয়োজন সব কিছুই ইনক্লুড করা আছে। তো এই প্যাকেজটা যদি আপনি নিয়ে নেন, ঘরে বসে আপনি প্র্যাকটিক্যালে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন এবং পার্টসপাতি নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারণ প্রত্যেকটা পার্টসপাতি আমাদের অনেক রিসার্চ করে এই প্যাকেজে ইনক্লুড করা, যেন আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা এমন কোনো জায়গা থেকে পার্টসপাতি কালেক্ট করছি না যারা ট্রাস্টেড না। আমাদের মিস্টার আরডিনো অনলাইন শপ আছে, যেখানে ভিজিট করলে দেখতে পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের ছবি আমাদের নিজেদের হাতে তোলা, প্রোডাক্টের সাথে ভিডিও অ্যাড করা আছে। এবং আমাদের মিস্টার আরডিনো শুধুমাত্র বিজনেস পারপোজ না, এটা এডুকেশন সেক্টরকে ব্যাখ্যা করে এবং রিসার্চ নিয়ে কাজ করে। আমরা যে পার্টসপাতিগুলো সেল করি, এগুলো সেল করে যতটুকু প্রফিট অর্জন করি আমরা আমাদের রিসার্চের কাজে ব্যয় করি। আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছে এবং প্র্যাকটিক্যালে করেছে তাদের কোথাও বুঝতে সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবেন, আমাদের গ্রুপে মেসেজ দিবেন অথবা আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বলবেন যে এই বিষয়টা বুঝতে পারছি না। তারপরেও আমাদের ইউটিউবে কমেন্ট করার চেষ্টা করবেন। যারা দেখেন অবশ্যই কে কোথায় থেকে দেখছেন পরিচয়টা একটু লেখার চেষ্টা করবেন, আমি কমেন্টগুলো পড়ি এবং ভালো লাগে। এই যে আপনাদেরকে ইন্ট বিষয়টা ব্যাখ্যা করলাম, সামনে যখন আপনি অন্যান্য ডাটা টাইপ নিয়ে কাজ করবেন আপনার আর কোনো সমস্যা হবে না। আমি প্রত্যেকটা ডাটা টাইপ নিয়ে আপনাকে বিস্তারিত ব্যাখ্যা করব, তবে আপনি খুব সহজেই সেগুলো বুঝতে পারবেন। এই যে একটা বিষয় থেকেই গেল, সেটা হচ্ছে ইন্টিজার 2 বাইট পরিমাণের ডাটা স্টোর করতে পারে। 2 বাইট জিনিসটা কি, বিট জিনিসটা কি, কিভাবে সংখ্যাগুলোকে স্টোর করে, আরডিনোতে কতখানি জায়গা নেয়, আরডিনোতে নিজস্ব একটা মেমোরি আছে, এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে জানবো। আমি যদি আজকে এগুলো ব্যাখ্যা করে আপনাকে গোজামিল করে দিই, তখন আপনার ভিডিওটাও বড় হয়ে যাবে এবং আপনার বুঝতে কষ্ট হবে। ভিডিওটা বড় হওয়া আমার মেন টেনশন না, আমার মেন টেনশন হচ্ছে আপনি যেন বুঝতে পারেন। এটা আপনি যদি বুঝতে না পারেন তাহলে তো আমার ভিডিওগুলো এই সিকোয়েন্সে সাজিয়ে কোনো লাভ নেই। তারপরে আমরা আজকে আরও একটা নতুন টপিক শিখলাম, একসাথে অনেকগুলো এলইডিকে কন্ট্রোল করতে পারবো। অর্থাৎ আমরা একটা স্টেটমেন্টের পরে আরেকটা যে স্টেটমেন্ট দেব সেই স্টেটমেন্টটাই কাজ করবে। হ্যাঁ, এইভাবে আমি যেভাবে সাজাবো ঠিক সেভাবে আপনি কাজ করতে পারবেন। এভাবে আপনি বিভিন্ন সংখ্যা লিখে, বিভিন্ন ডাটা টাইপ লিখে বা বিভিন্নভাবে ইন্টিজার সিলেক্ট করে আপনি প্রোগ্রামিংগুলো লিখতে আপনি অনেকগুলা রকমের প্রোগ্রাম আপনি সাজাতে পারবেন। আরও সহজ ভাষায় যদি আপনাকে বলি, আপনি চাচ্ছেন একটা এলইডি অন হবে অফ হবে, তারপরে আরেকটা অন হবে, তারপর অফ হবে, তারপর আরেকটা অন হবে অফ হবে, তারপর আরেকটা অন হবে অফ হবে, এরকম 4টা এলইডি পরপর অন অফ হবে, দিয়ে পুনরায় আবার শুরু হবে। এরকমও করা সম্ভব। আবার যদি মনে করেন কোনো একটা এলইডি একটা অন হলো, অন হয়ে থাকবে, তারপরে কিছুক্ষণ পর দ্বিতীয় এলইডি অন হবে, প্রথম এবং দ্বিতীয়টা অন হয়ে থাকবে, তার কিছুক্ষণ পর আবার তৃতীয় নাম্বার এলইডিটা অন হলো, প্রথম দ্বিতীয় তৃতীয় অন হয়ে থাকবে, তারপরে কিছুক্ষণ পর চতুর্থ এলইডি অন হলো, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ একসাথে অন হয়ে থাকবে, দিয়ে সবগুলো একসাথে নিভে গিয়ে আবার এই সিকোয়েন্সটা পুনরায় চলতে থাকবে। এরকম প্যাটার্ন ভিত্তিক আপনি বিভিন্ন ধরনের প্রোগ্রাম আপনি সেট করতে পারবেন, সেটা আমরা সামনেই জানার চেষ্টা করব, কারণ এই ইন্টিজারকে আরও বিভিন্নভাবে আমরা ব্যবহার করার চেষ্টা করব। আর যেহেতু আমাদের প্রোগ্রামিং একটা অপরের সাথে রিলেটেড, একটা টপিক আমরা একবার খুব ভালোভাবে ব্যাখ্যা করব, পরবর্তী সময় সেই টপিকটাকে যখন টানবো তখন এটা রিভিশন হবে। যেরকম আজকে আমাদের নতুন টপিক ছিল ইন্টিজার, আমাদের থাম্বনেলেও দেখবেন একটা ইন্টিজার এভাবে লেখা আছে, কারণ এটা আমাদের একবারে নতুন টপিক। সামনে আমরা নতুন আরও বিষয় জানার চেষ্টা করব। তারপরে কমেন্ট, কিভাবে কমেন্টগুলো লেখা হয়, এগুলো আমরা জানার চেষ্টা করব। একটু রিভিশন দিয়ে দিই, ইন্টিজারের মধ্যে পূর্ণ সংখ্যা রাখতে পারবেন, তারপরে অবশ্যই এইভাবে লিখতে হবে int a = 5, এভাবে আপনি লিখতে পারবেন। এটা একটা এক্সাম্পল, শেষে সেমিকোলন দিয়ে দিতে হবে। নামের মাঝে স্পেস থাকবে না, যে ভ্যারিয়েবলটা দিবেন, ভ্যারিয়েবল মানে নাম, এর মাঝে কোনো স্পেস থাকবে না। সংখ্যা দিয়ে শুরু করতে পারবেন না, যে নামটা আপনি সেট করবেন সে নামের প্রথমে সংখ্যা হওয়া যাবে না। স্পেশাল চিহ্ন ব্যবহার করা যাবে না, যেমন @, তারপরে এটা হচ্ছে মাইনাস চিহ্ন বা এটাকে ড্যাশও বলতে পারেন, এটা হচ্ছে পার্সেন্টেজ, এগুলো ব্যবহার করতে পারবেন না। এ থেকে জেড বড় হাতের, তারপরে ছোট হাতের এ থেকে জেড, তারপরে 0 থেকে 9, এই সংখ্যাগুলো দিয়ে আপনি ভ্যারিয়েবল তৈরি করতে পারবেন। মান দেওয়ার জন্য অবশ্যই ইকুয়াল ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে এটা ইকুয়াল বা সমান সমান চিহ্ন ব্যবহার করতে হবে। একই লাইনে অনেকগুলো ভ্যারিয়েবল আপনি লিখতে পারবেন, যেটা আমি দেখালাম। তারপরে কোডের ভাষা কেস সেন্সিটিভ, অর্থাৎ আপনি যদি কোথাও ছোট হাতের নামে B6 রাখেন, অর্থাৎ বির মধ্যে 6 রাখেন, পরবর্তীতে যদি আপনি বড় হাতের বিকে কল করে কাজ করার চেষ্টা করেন, কাজ হবে না। অর্থাৎ ছোট হাতের বি আপনাকে লিখতে হবে। অর্থাৎ যে নাম আপনি ব্যবহার করবেন, ছোট হাতের হলে ছোট হাতের, বড় হাতের হলে বড় হাতের, ছোট হাতের বড় হাতের মিশ হলে আপনাকে ছোট হাতের বড় হাতের মিশ করে আপনাকে টানতে হবে। তারপরে এইটাই হচ্ছে কেস সেন্সিটিভ এই বিষয়টাই। আর বোঝার সুবিধার্থে নাম অর্থবোধক রাখুন, অর্থাৎ এই নামগুলো যদি আপনি অর্থবোধক রাখেন তাহলে বুঝতে পারবেন। আপনি MNLQPR
এভাবে অ্যালফাবেট সাজিয়ে একটা শব্দ তৈরি করলেন, দিয়ে আপনি সেট করলেন মানে এর মান হচ্ছে 7। তো এই নামগুলোকে যখন আপনি বারবার কল করবেন আপনার বারবার ভুল হবে, কঠিন লাগবে। এর জন্য যদি অর্থবোধক নাম হয় আপনার মনে থাকবে এবং আপনি যখন লিখবেন তখন আপনার ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে এবং আপনার প্রোগ্রামটা লিখতে অনেক বেশি কম সময় লাগবে এবং সহজ লাগবে। আপনি যখন উল্টাপাল্টা অক্ষর দিয়ে বারবার নাম লিখে আপনি কোনো একটা জিনিস সেভ করবেন তখন আপনারই মনে থাকবে না। তার মানে আপনি ভেরিয়েবলের নামটা যদি একটু অর্থবোধক রাখেন তাহলে পরবর্তীতে আপনি ইউজ করতে সুবিধা হবে আর কি, আপনার ইউজ করতে। যেমন আমি এখানে রেড এলইডি লিখেছি, মানে এই যে রেড এলইডি আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে রেড এলইডি। এখন আমি এখানে যদি 7-এর জায়গাতে 8 বা 9, 10 এরকম সংখ্যা চেঞ্জ করে দিই তাহলে এখানেও সবগুলোর সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি চাইতাম এই যে 7-এর জায়গাতে এটা 6 নম্বর পিনে লাগাবো, তাহলে এটা 6 নম্বর পিনে লাগানোর পর জাস্ট এখানে যদি 6 লিখে দিই তাহলে আমার এটাও 6 হয়ে গেল, আবার এটাও 6 হয়ে গেল, আবার এটাও 6 হয়ে গেল। অর্থাৎ আমি এক জায়গাতে চেঞ্জ করে বিভিন্ন জায়গাতে চেঞ্জ করে দিতে পারছি। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। চেষ্টা করবেন ভিডিওগুলো সম্পূর্ণ দেখার এবং আপনারা চেষ্টা করবেন আমাদের S81 আলট্রা কিটটা নিয়ে নেওয়ার। এই কিটটা যদি আপনি নিয়ে নেন ঘরে বসেই একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো আপনি খুব সহজেই শিখতে পারবেন। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি ভালোভাবে ধারণা চলে আসে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে আর কোথাও কঠিন মনে হয় না। তো যাই হোক, আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ। ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন, S81 আলট্রা কিটটা নিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।